আজকে মহামান্য সুপ্রিম কোর্টে এমপি ক্ল্যারিফিকেশন মামলার অর্থাৎ ডায়েরি নাম্বার যার 4303 গত 8ই এপ্রিল 2024 সালে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার এসেছিল অর্থাৎ 11ই আগস্ট 2023 জাজমেন্টটা যে প্রসপেক্টিভ এই রিলেটেড একটি অর্ডার এসেছিল এমপি ক্ল্যারিফিকেশন মামলার ভিত্তিতে, এবং এই প্রসপেক্টিভ বিষয়টা অনলি ইন সার্ভিস বিএড টিচারদের জন্য অ্যাপ্লাই হবে এবং যাদের ক্ষেত্রে কোনো সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল না তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, এমনই মহামান্য সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল। তো তারপরে সেই ম্যাটারটাকে কেন্দ্র করে সেই অর্ডারটাকে কেন্দ্র করে একটি এমএ ফাইল করা হয়েছিল এবং সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট আসার পরে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকেও মধ্যপ্রদেশে যারা বিএড টিচার নিযুক্ত হয়েছিলেন 11ই আগস্ট 2023 সালের জাজমেন্টের আগে, কিন্তু যাদের নিযুক্তিতে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল এবং হাইকোর্ট থেকে যাদেরকে বলা হয়েছিল যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন যেহেতু বিএডদের মামলার ভিত্তিতে করা হয়নি, ডিএলএডরা মামলা করেছিল তার জন্য করা হয়েছিল, তার জন্য তাদের চাকরি বা সার্ভিস সুরক্ষিত থাকবে, সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশনের ক্ষেত্রেও তাদের চাকরি যাবে না। তো মূলত এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই এবং ওই যে সুপ্রিম কোর্টের 4303/2024 এর যে অর্ডারটি এসেছিল মধ্যপ্রদেশের ক্ল্যারিফিকেশন মামলার 8/4/2024 সালে, সেই অর্ডারের মূলত মডিফিকেশন চেয়েই যে এমএ ফাইল করা হয়েছিল মিস্টার পঙ্কজ কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যার ডায়েরি নাম্বার ছিল 21-767/2024। তো এই ডায়েরিটা ফাইল করা হয়েছিল 8/5/2024 সালে এবং এই কেসটাকে লিস্টেড করা হয়েছিল 29/7/2024 আজকে, যার শিরোনাম্বার ছিল 47, অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং অনারেবল জাস্টিস আর মহাদেবনের বেঞ্চে। তো সেই মামলার আজকে গুরুত্বপূর্ণ শুনানি হলো। সেখানে মধ্যপ্রদেশের হয়ে যারা ডিএলএডদের আইনজীবী ছিলেন তারা মূলত সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টাকে নিয়ে জাস্টিস ধুলিয়ার সামনে প্রেজেন্ট করতে চাইছিলেন। এক্ষেত্রে বিএডদের আইনজীবী মিস্টার পাটোয়ালিয়া ছিলেন, তিনি কি বললেন এবং এই ম্যাটারের শেষ পর্যন্ত কি হলো, কি হিয়ারিং হলো এবং সাবজেক্ট টু আউটকাম নিয়ে মিস্টার অনারেবল জাস্টিস ধুলিয়া স্যার তিনি কি বললেন। তো এই পুরো বিষয়টা এবং এই মামলায় কি অর্ডার এলো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই আজকের এই মামলার এই গুরুত্বপূর্ণ শুনানি এবং আজকের এই মামলার আউটকাম থেকে কিন্তু বিএডদের যারা বিএড অ্যাপয়েন্টেড টিচার যারা চাকরি করছেন অলরেডি 2023 11ই আগস্ট জাজমেন্টের আগে যাদের জয়েনিং হয়ে গেছে অথচ সাবজেক্ট টু আউটকাম ছিল, তো তাদের কিন্তু এই ম্যাটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই শুনানিটা। তো আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে সেই বিষয়টা বলার চেষ্টা করব। শুনানির প্রথমেই ডিএলএডদের আইনজীবী বলতে শুরু করেন। তিনি যেটা বলেন যে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে 11ই আগস্ট 2023 সালে যে অর্ডার দেওয়া হয়েছিল সেখানে এনসিটি 2018 সালের যে নোটিফিকেশন সেটি বাতিল করে দেওয়া হয়, তার ফলে ডিএলএডরাই প্রাইমারিতে একমাত্র কোয়ালিফিকেশন হিসাবে গণ্য হয়। তো এরপরে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্টে একটি ক্ল্যারিফিকেশন চাওয়া হয় যে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে 11ই আগস্ট 2023 সালে সেই জাজমেন্টটা কি প্রসপেক্টিভ না রেট্রোস্পেক্টিভ। তো সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট 8ই এপ্রিল 2024 সালে একটি অর্ডার দিয়েছিল। তো এই সময় জাস্টিস ধুলিয়া আইনজীবীকে থামান এবং বলেন যে হ্যাঁ, এবং আমরা এই অর্ডারে এই জাজমেন্টটাকে প্রসপেক্টিভ করেছিলাম ফ্রম দ্য ডেট অফ আওয়ার জাজমেন্ট বিকজ দেয়ার আর সো মেনি হিউম্যান ফ্যাক্টরস। অর্থাৎ বিচারপতিরা বলছেন যে আমরা এই জাজমেন্টটাকে প্রসপেক্টিভ করেছিলাম তার কারণ এখানে সো মেনি হিউম্যান ফ্যাক্টরস অর্থাৎ মানবিক কারণ এখানে ইনভলভ ছিল, তার জন্য এই জাজমেন্টটিকে আমরা প্রসপেক্টিভ করেছিলাম। তো ডিএলএডদের আইনজীবী তখন বলেন যে এইটা নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই যে এই জাজমেন্টটাকে কেন প্রসপেক্টিভ করা হলো, কিন্তু আপনারা যে অর্ডারটি দিয়েছিলেন 8ই এপ্রিল 2024 সালে সেই অর্ডারে এটা বলা ছিল যে যারা শুধুমাত্র নিয়োগ পাবে 11ই আগস্ট 2023 সালের আগে যে সমস্ত বিএড টিচাররা এবং যাদের নিয়োগে কোনো সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পিটিশন নেই তারাই কিন্তু প্রসপেক্টিভের এই সুবিধাটা ভোগ করতে পারবে, অন্য যারা তারা ভোগ করতে পারবে না যাদের নিয়োগে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল। তো সেক্ষেত্রে মধ্যপ্রদেশের যারা বিএড অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদের নিয়োগেও কিন্তু সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল, কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে এটা বলা হয়েছে যে মধ্যপ্রদেশের যারা বিএড টিচার নিযুক্ত হয়েছিলেন তাদেরকে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এনসিটির নোটিফিকেশন নিয়ে চাকরিতে বসতে দিয়েছিল, তার ফলে তারা কোর্টে আর মামলা করেনি, তাদের বিরুদ্ধে মামলা করেছিল ডিএলএডরা। এক্ষেত্রে ডিএলএডদের করা মামলার প্রেক্ষিতে যেহেতু সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করা হয়েছিল তার জন্য নাকি তাদের চাকরি কারোর যাবে না, অর্থাৎ এই যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন এই বিষয়টা তাদের ক্ষেত্রে গণ্য হবে না। যদি মধ্যপ্রদেশের সরকার তাদেরকে বসতে না দিত, বিএডদেরকে অ্যালাউ না করতো এবং বিএডরা যদি হাইকোর্টে গিয়ে রিট ফাইল করতো এবং সেক্ষেত্রে হাইকোর্ট যদি এটা বলতো যে বিএডদেরকে অ্যালাউ করতে
হবে উইথ সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন। সেক্ষেত্রে এই সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশনের এই বিষয়টা গণ্য হতো এবং বিএড যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকতো না। তো এই বিষয়টা মধ্যপ্রদেশ হাইকোর্ট যেটা বলছে সেই বিষয়টা নিয়েই কিন্তু ডিএলএডদের মূল আপত্তি, এবং তারা বলে এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের 8/4/2024 সালে যে ক্ল্যারিফিকেশনের অর্ডারটা ছিল সেখানে কিন্তু এই সাবজেক্ট টু আউটকামের এই বিষয়টাকে ক্লিয়ার করা হোক, অর্থাৎ এখানে বলা হোক যে ডিএলএডরাও যদি রিট ফাইল করে সেইখানেও যাতে করে এই সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন এই বিষয়টা অ্যাপ্লাই হয়। তার কারণ এটা যদি অ্যাপ্লাই না করা হয় তাহলে বহু ডিএলএড প্রার্থী তারা বঞ্চিত হবেন, তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তারা অলরেডি এই নিয়ে রিট ফাইল কোর্টে করেছিলেন, তাদের অধিকার বঞ্চিত হচ্ছিল বলে, এবং কোর্ট থেকে তাদেরকে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করে রাখা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে বিএডরা যদি রিট ফাইল করে তবেই নাকি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন মানে গণ্য হবে। তো জাস্টিস ধুলিয়া এক্ষেত্রে বলেন যে আপনারা কি বেনিফিট এখান থেকে পেতে চাইছেন, এবং তিনি বলেন যে দেখুন এটা পরিষ্কার যে আমাদের যে জাজমেন্ট আমরা সেখানে কোয়ালিফিকেশন হিসাবে তো ডিপ্লোমাকেই রেখেছি, বিএডদেরকে তো রাখিনি। তার ফলে জাজমেন্টের পরের দিন থেকেই তো আপনারাই এলিজিবল প্রাইমারির জন্য। এবং তিনি বলেন যে এখন যেটা দেখা যাচ্ছে যে ফ্রম দ্য ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সাম জয়নিং এইসবগুলো যখন কন্ডাক্ট করা হয়েছিল বিভিন্ন রাজ্যে, তখন এনসিটির যে নোটিফিকেশন 2018 সালের যেখানে বিএডদেরকে এলিজিবল করা হয়েছিল সেইটা তো বলবৎ ছিল, অর্থাৎ যে সার্কুলারের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রাইমারিতে বিএডদেরকে ইনক্লুড করেছিল সেই সার্কুলার বা নোটিফিকেশন যেটা এনসিটি জারি করেছিল সেইটা তো বলবৎ ছিল, সেটা তো ক্যান্সেল হয়নি 11ই আগস্ট 2023 সালের আগে। অতএব সেই প্রসেসের মধ্যে দিয়ে যে সমস্ত বিএড টিচাররা জয়নিং করে গেছেন 11ই আগস্ট 2023 সালের আগে, তাদেরকে আমরা চাকরিতে সুরক্ষিত রেখেছিলাম যে তাদের চাকরিতে যাতে করে কোনো রকম কোনো মানে ডিসমিসড না করা হয়, তার জন্য আমরা এই জাজমেন্টটাকে প্রসপেক্টিভ করেছিলাম সেই অর্থে। তখন ডিএলএডদের আইনজীবী তিনি বলেন যে সেটা ঠিক আছে, কিন্তু সাবজেক্ট টু আউটকামের এই বিষয়টাকে ক্লিয়ার করা হোক যে সাবজেক্ট টু আউটকাম যাদের রয়েছে, তার কারণ আপনারা 8ই এপ্রিল 2024 সালে এটা পরিষ্কার করে বলেছিলেন যে যাদের নিয়োগের ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম থাকবে তারা কিন্তু এই প্রসপেক্টিভের সুবিধাটা পাবেন না। তো এরপরে বিএডদের আইনজীবী মিস্টার পাটোয়ালিয়া স্যার তিনি কিছু বলেন, তিনি মূলত যে পয়েন্টটা তুলে ধরেন জাস্টিস ধুলিয়ার কাছে সেটা হচ্ছে যে বিএড যারা ডিগ্রিধারী তারা এনসিটির নোটিফিকেশন অনুযায়ী যোগ্য ছিল 11ই আগস্ট 2023 সালের আগে অবধি। সেক্ষেত্রে যদি রাজ্য সরকার বিএডদেরকে কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেয় এবং বিএডরা যদি সেই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পায়, তাহলে কিন্তু এই প্রসপেক্টিভের এই বিষয়টা বিএডদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, অর্থাৎ বিএডদের তাহলে সেই সুবিধাটা চাকরির ক্ষেত্রে থাকবে, তাদের চাকরি যাবে না। কিন্তু ধরা যাক যদি কোনো রাজ্য সরকার বিএডদেরকে পরীক্ষাতে বসতে দিল না এনসিটির নোটিফিকেশনটা বলবৎ থাকা সত্ত্বেও, কিন্তু যদি বিএডরা কোর্টে গিয়ে রিট ফাইল করে এবং কোর্ট থেকে যদি তাদেরকে বসতে দেওয়া হয়, কিন্তু একটা রাইডার দিয়ে দেওয়া হয় যে তোমাদেরকে বসতে দেওয়া হলো কিন্তু তোমাদের নিয়োগটা হবে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন, তখন সেক্ষেত্রে প্রসপেক্টিভের এই বিষয়টা থাকবে না, তখন মহামান্য সুপ্রিম কোর্টের এই জাজমেন্টটা রেট্রোস্পেক্টিভ হিসাবে অ্যাপ্লাই হবে। কিন্তু ডিএলএডরা যদি কোর্টে গিয়ে কেস করে, গভর্নমেন্ট যদি অলরেডি বসতে দেয়, বিএডরা যদি অলরেডি পরীক্ষায় পার্টিসিপেট করে এবং ইন দ্য মিন টাইম সুপ্রিম কোর্টে যদি সেই নোটিফিকেশনটা ক্যান্সেল না হয় এবং তাদের জয়নিং যদি 11ই আগস্ট 2023-এর আগে হয়ে যায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টা অ্যাপ্লাই হবে না। তার মূল বক্তব্য ছিল এটাই। এবং তিনি বলেন যে মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা যে অর্ডার সেটা কিন্তু খুব পরিষ্কার এবং ক্লিয়ার, এবং তারা যারা 2023 11ই আগস্টের আগে জয়নিং করে গেছে তাদেরকে তারা প্রোটেক্ট করেছে, এমনটাই তিনি বলেন। তো এরপরে ডিএলএডদের আইনজীবী তিনি কিন্তু মূলত সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন এই বিষয়টাকে নিয়েই তিনি কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা দিতে শুরু করেন, এবং তিনি বলেন যে বিভিন্ন রাজ্যে শুধুমাত্র রাজস্থান ছাড়া প্রত্যেকটা রাজ্যই বিএডদেরকে অ্যাপ্লাই করেছিল। তো সেই সমস্ত রাজ্যে বিএডরাই কিন্তু কোর্টে গিয়ে কেন কেস করবে, সে সমস্ত রাজ্যে ডিএলএডরাই তার জন্য কোর্টে কেস করেছিল, এবং ডিএলএডদের কোর্ট কেসের ফলেই কিন্তু মানে হাইকোর্ট সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন জয়নিং দিয়েছিল মধ্যপ্রদেশে। তো এক্ষেত্রে বিভিন্ন হাইকোর্ট বিভিন্ন রকম ভার্ডিক্ট দিচ্ছে, যেমন মধ্যপ্রদেশ হাইকোর্ট বলছে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশনের ক্ষেত্রে বিএডদেরকে পিটিশন করতে হবে, তা না হলে অ্যাপ্লাই হবে না। কিন্তু উত্তরাখণ্ড হাইকোর্ট, পাটনা হাইকোর্ট এরা আবার বলছে সাবজেক্ট টু আউটকাম থাকলেই চাকরি বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে বিএডরা রিট ফাইল করলো না ডিএলএডরা রিট ফাইল করলো এটা দেখার কোনো বিষয় নেই। তো এই বিষয়টা তিনি সুপ্রিম কোর্টকে দৃষ্টি আকর্ষণ করেন যে এইটা সুপ্রিম কোর্ট যাতে করে ক্ল্যারিফাই করে দেয় যে সাবজেক্ট টু আউটকামের বিষয়টা, এবং তার যে বক্তব্য সেটা হচ্ছে যে এই সাবজেক্ট টু আউটকাম থাকলে বিএডদের যাতে করে চাকরিটা আর না থাকে যারা সাবজেক্ট টু আউটকাম নিয়ে জয়নিং করেছেন চাকরিতে। তো জাস্টিস ধুলিয়া তখন ডিএলএডদের আইনজীবীকে বলেন যে দেখুন
আপনারা 8ই এপ্রিল 2024 সালের যে আমরা ক্লারিফিকেশন মামলায় যে অর্ডারটি দিয়েছিলাম, সেই অর্ডারটির একটি গুরুত্বপূর্ণ অংশকে আপনারা বুঝতে পারছেন না। তার কারণ সেই অর্ডারে আমরা কি করেছিলাম, যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিল 11ই আগস্ট 2023 সালের আগে, তাদের অ্যাপয়েন্টমেন্টটাকে আমরা প্রোটেক্ট করতে চেয়েছিলাম। একটা ব্যালেন্সড আমরা করতে চেয়েছিলাম। তো ডিএলএডদের আইনজীবী তিনি আবার সাবজেক্ট টু আউটকামের ওই বিষয়টাই ফিরে আসেন। তিনি বলেন যে এক্ষেত্রে তাদের যে রাইট, সে রাইটটা মানে তারা বঞ্চিত হচ্ছেন, তারা ডিপ্রাইভ হচ্ছেন। তার কারণ তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি, তারা রিলিফ পাননি। তাদেরকে রিলিফ দেওয়া হোক, তার কারণ তাদের মামলার প্রেক্ষিতেই সাবজেক্ট টু আউটকাম অফ দ্য জয়নিং করা হয়েছিল। এখন সুপ্রিম কোর্টে তারা হেরে গেছে, অতএব তারা কিভাবে আর সার্ভিস কন্টিনিউ করতে পারে। এবং মহামান্য সুপ্রিম কোর্টের 8ই এপ্রিল 2024 সালের যে অর্ডার, সেখানেও বলা ছিল যে তাদের ক্ষেত্রেই প্রসপেক্টিভ হবে, যাদের জয়নিংয়ে কোনো সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল না। তো এরপরে বিচারপতি বলেন যে আপনাদের জন্য তো কোনো রিলিফ আমরা দিইনি 8/4/2024 তারিখের অর্ডারে। আমরা রিলিফ দিয়েছিলাম যারা অ্যাপয়েন্টমেন্ট বিএড টিচার ছিল তাদেরকে। এরপরে ডিএলএডদের আইনজীবী তিনি আবারও ওই সাবজেক্ট টু আউটকামের বিষয়টাতে আরও তিনি কিছু ব্যাখ্যা দিতে শুরু করেন। তখন জাস্টিস সুধাংশু ধুলিয়া স্যার বললেন যে টেল আস ওয়েন ইউ ফিনিশড, অর্থাৎ জাস্টিস ধুলিয়া কিন্তু এই ম্যাটারটা আর শুনতে চাইছিলেন না, এমনটাই বোঝা গেল। এবং জাস্টিস ধুলিয়া তারপরে এই মামলার একটা ছোট্ট অর্ডার দিলেন। ছোট্ট অর্ডার বলতে গেলে তিনি এক লাইনেই সম্ভবত বললেন। সেই অর্ডারটা কি আমরা এই মামলার যে কেস স্ট্যাটাস সেখানে দেখে নেব। দেখুন এখানে যদি আমরা ওই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের কেস স্ট্যাটাসটা দেখি, দেখুন পঙ্কজ কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এখানে কেস নম্বর দেখুন MA, অর্থাৎ মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, ডায়েরি নম্বর দেখুন 21767/2024, ফাইল করা হয়েছিল 8/5/2024 সালে, প্রেজেন্ট অর্থাৎ লাস্ট লিস্টেড অন 29/7/2024, এখানে সিএল নাম্বার 47। অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং অনারেবল জাস্টিস আর মহাদেবনের বেঞ্চে এখানে শুনানিটা আজকেই হলো। এবং স্ট্যাটাস দেখুন ডিসপোজড, মানে এই কেসটাকে ডিসপোজড করা হয়েছে এবং ডিসপোজ টাইপের জায়গায় দেখুন ডিসমিসড, অর্থাৎ এই কেসটাকে ডিসমিসড করা হলো, এই কেসটি আর শোনা হবে না। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসলো যে যারা বিএড অ্যাপয়েন্টি টিচার, যারা 11ই আগস্ট 2023-এর আগেই জয়নিং করে গেছেন, যাদের ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন জয়নিং ছিল না, তাদের চাকরি তো এমনিতেই সুরক্ষিত। তার কারণ সেক্ষেত্রে জাজমেন্টটা তো প্রসপেক্টিভ হচ্ছেই। যাদের ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন জয়নিং ছিল, যাদেরকে বলা হচ্ছিল যে এদেরকে বেরিয়ে যেতে হবে, সেক্ষেত্রে যেটুকু বোঝা গেল যে মধ্যপ্রদেশ হাইকোর্টের যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল যে বিএডরা যদি কোর্টে গিয়ে কেস করতো যে তাদেরকে বসতে দেওয়া হয়নি, এবং সেক্ষেত্রে যদি কোর্ট অর্ডার দিত যে তোমাদেরকে বসতে দেওয়া হলো কিন্তু তোমাদের যে জয়নিং সেটা হবে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন, তবেই কিন্তু চাকরিটা বাতিল হবে। আদারওয়াইজ তাদেরকে যদি গভর্নমেন্ট বসতে দেয় এবং বিএডরা যদি কোর্টে গিয়ে কোনো কেস ফাইল না করে, যদি ডিএলএডরা তাদের বসতে দেওয়া হয়েছে কেন এইটা নিয়ে যদি কোর্টে গিয়ে কেস ফাইল করে, এবং সেক্ষেত্রে যদি কোর্ট অর্ডার দেয় যে এই ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম তোমার জয়নিং করা হলো কোনো হাইকোর্ট, সেক্ষেত্রে কিন্তু প্রসপেক্টিভ এই যে বিষয়টা এটা কিন্তু অ্যাপ্লাই হবে, যেটা 8ই এপ্রিল 2024 সালে মহামান্য সুপ্রিম কোর্ট এমপি ক্ল্যারিফিকেশন মামলায় দিয়েছিলেন, অর্থাৎ 4303/2024। এই মামলায় 8/4/2024 সালে যে অর্ডারটি দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু প্রসপেক্টিভ ইন নেচারের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে যারা বিএড ইন সার্ভিস টিচার তাদের জন্য। তো এই বিষয়টা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়টা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটি হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে উপকারে লাগলো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।